So everyone, তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। মানে যাদের ফার্স্ট সেমিস্টারে 2025 যারা পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশনসটা, এবং যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে বা ডিএসসি 1 রয়েছে তারা সাজেশনটা ফলো করতে পারে, এবং যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর আছে তারা সাজেশন ফলো করতে পারে, এবং যাদের এমডিসি আছে বা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ মাইনর হিসেবে তোমরা সাজেশনটা ফলো করতে পারো। অ্যান্ড আমি তোমাদের আজকে ফাইনাল সাজেশন দিয়ে দেবো, অ্যান্ড লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের কিছু কোশ্চেন্স কমিয়ে দেবো এবং কিছু কোশ্চেন স্টার মার্ক করে দেবো। অ্যান্ড আমি যে কোশ্চেনগুলো রেখেছি দেন সেই কোশ্চেন্সগুলোর বাইরে আর কোনো কোশ্চেন্স পড়বে না, তুমি এইগুলো করে যাও, এইগুলো করলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? সো চলো কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথমে সিলেবাসে চাইলে দেখে নিতে পারো, এটা হচ্ছে কি সিলেবাস, এটা মডিউল 1 এন্ড মডিউল 2 এর সিলেবাস, এবং এটা হচ্ছে কোশ্চেন্স প্যাটার্ন। যারা অনার্সে রয়েছো বা যারা অনার্স রয়েছে এবং সাজেশনটা ফলো করছো, এটা হচ্ছে কি অনার্সদের সিলেবাস। এই কোশ্চেন্স প্যাটার্ন মানে তোমাদের 20 মার্কসের 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে মডিউল 1 থেকে, এবং মডিউল 2 থেকেও 20 মার্কসের 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে। সরি, মডিউল 1 অ্যান্ড 2 মিলিয়ে মানে 20 মার্কসের 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে, এবং তোমাদের মডিউল 1 অ্যান্ড 2 মিলিয়ে 10 মার্কসের দুটো প্রশ্ন, 4টে প্রশ্ন দুটো করতে হবে, এবং 5 মার্কসের 5টা দেবে, 3টে করতে হবে। বাট তোমরা আমি দেখবে যে মডিউল 1 এরও 5 মার্কস দিয়েছি এবং মডিউল 2 এরও হচ্ছে কি যে 5 মার্কস দিয়েছি। তো তোমরা যদি মনে করো যে মডিউল 1 এর সবকটা 5 মার্কস করে যাবে, তাহলে মডিউল 2 এর 5 মার্কস না করলেও চলবে। মডিউল 1 থেকে তোমরা যদি 5 মার্কসের সবকটা প্রশ্ন করে নাও, তাহলে মডিউল 2 এর 5 মার্কস না করলেও চলবে, ঠিক আছে? কারণ আমি পর্যন্ত ডিটেলে সাজেশন বানিয়ে দিয়েছি এবং সবার জন্যই বলছি, মডিউল 1 এর 5 মার্কসগুলো ফলো করে যাও, মডিউল 2 এর 5 মার্কস না করলেও চলবে। সো আজকে মডিউল 1 এবং মডিউল 2 কভার করব। এটা হচ্ছে কি জেনারেলদের সিলেবাস, মানে হচ্ছে কি যে মাইনর অ্যান্ড হচ্ছে কি যে এমডিসি বা হচ্ছে কি যে সিসি 1 এবং সিলেবাস। সো তোমাদের হচ্ছে কি যে মডিউল 1 থেকে 15 মার্কসের 3টে প্রশ্ন হবে, দুটো করতে হবে। মডিউল 2 থেকে 15 মার্কসের দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন হবে, দুটো করতে হবে, এবং মডিউল 1 এন্ড মডিউল 2 মিলিয়ে 5 মার্কসের 5টা প্রশ্ন আসবে, 3টে করতে হবে। সো তোমাদের যেটা বললাম যে মডিউল 1 থেকে যে কটা 5 মার্কস দিয়ে সব কটা করে গেলে মডিউল 2 এর 5 মার্কস না করলেও চলবে। সো চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। অ্যান্ড তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো, যারা পড়তে চাও একটুখানি পড়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা। নেক্সট হচ্ছে কি যে তোমাদের এটা হচ্ছে কি যে এমডিসিদের প্রশ্ন 2024-এর প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে কি যে 5 মার্কস প্রশ্ন এগুলো, এবং এগুলো 15 মার্কস প্রশ্ন, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। অ্যান্ড এটা হচ্ছে কি তোমাদের মাইনর অনের প্রশ্ন 2024-এর প্রিভিয়াস ইয়ার বলতে গেলে, যেটা এটা 5 মার্কস, এগুলো হচ্ছে কি 15 মার্কস। সো চলো সাজেশনটা দেখে নিই। এটা হচ্ছে কি যে মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন। মডিউল 1 থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে আইনের সংজ্ঞা দাও, বা বলতে পারে যে আইনের ধারণা বা আইনের উৎস বা আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, ঠিক আছে? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সাম্যের অর্থ বা সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো, বা সাম্যের ভিত্তি বিভিন্নবার দিতে পারে প্রশ্নটা, ঠিক আছে? দেখে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে নগরাষ্ট্র কি, রাষ্ট্রের যে কোনো 3টি বৈশিষ্ট্য, এটাও বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট এবং বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা, সেটা কি রাজনীতি ধারণার রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক, ক্ষমতা ধারণার রাষ্ট্রবিজ্ঞানের চর্চা কেন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে কি তোমার 3 নম্বর হচ্ছে কি রাজনীতির ধারণা, নেক্সট 4 নম্বর হচ্ছে কি রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব, নেক্সট হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, নেক্সট হচ্ছে কি রাজনীতিতে মৌলিক একক সম্পর্কে লেখো, ঠিক আছে? নেক্সট 5 মার্কস হচ্ছে কি তোমার ক্ষমতা ও কর্তৃত্ব কি, ইহাদের শ্রেণী বিভাজন ও বৈশিষ্ট্য বা পার্থক্য লেখো। নেক্সট বলতে পারে যে জনগণের সার্বভৌমিকতা এবং সার্বভৌমতার দুটি বৈশিষ্ট্য, বা বলতে পারে যে সার্বভৌমিকতার প্রবর্তিত ধারণা, ঠিক আছে? নেক্সট 7 নম্বর প্রশ্ন জাতির ধারণা এবং রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ব্যাখ্যা করো, এবং জাতি দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট 9 নম্বর প্রশ্ন বর্ণাত্মক আইন কি, আইনের দুটো উৎস লেখো, এবং আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, দিতে পারে। নেক্সট স্বাভাবিক আইন বলতে আইন ও স্বাভাবিক অধিকারের বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারীয় শ্রেণী বিভাজন। নেক্সট হচ্ছে কি সাবেকি কর্তৃত্ব বা সম্মিলনী কর্তৃত্ব কি। নেক্সট আইন ও অনুশাসন। সো 14টা আমি প্রশ্ন দিয়েছি, তোমরা যদি 14টা প্রশ্ন করে নিতে পারো, অ্যান্ড ইভেন আমি যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য রেখেছি সেগুলো কিন্তু 15 মার্কসের বা 20 মার্কস বা 10 মার্কসের জন্য রেখেছি। সো তোমরা যদি 20 বা 10 বা 15 মার্কসের জন্য করে নাও, তাহলে 5 মার্কসের অনেকগুলো প্রশ্ন কমে যাবে দেখতে গেলে। সো তোমরা যদি মডেল 1 থেকে সবকটা 5 মার্কস করে নাও, তাহলে মডেল 2 এর 5 মার্কস না করলেও চলবে। সাজেশনটা সেইভাবেই তৈরি করা। নেক্সট হচ্ছে কি এবার সাজেশনসগুলো দেখে নাও। এটা হচ্ছে কি তোমাদের মডিউল 1 থেকে 10 বা 15 বা 20 মার্কসের প্রশ্ন। সো অনার্স মানে জেনারেলদের 15 মার্কসের প্রশ্ন, এবং যারা অনার্স ফলো করছো এই প্রশ্নগুলো তোমাদের 10 বা 20 মার্কসে আসবে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি যে বিরোধ পরিচালনা ও নিরাসন রাজনীতির মূল ধারণা।
বিবৃতিটি ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে তুমি কি মনে করো যে রাজনীতির ধারণা বিরোধ অবিচ্ছেদ্যভাবে যুক্ত, যুক্তিসহ উদাহরণ দাও। নেক্সট বলতে পারে যে রাজনীতি হলো মতবিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাত ধারণাটির ব্যাখ্যা করো। ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ব্যক্তি স্বাধীনতার প্রকৃতি প্রকাশ করো, সাম্যের সঙ্গে তা কিভাবে সম্পর্কযুক্ত। বা বলতে পারে যে স্বাধীনতা সাম্যে ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর। বলতে গেলে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক যেটা সেটা। ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট হচ্ছে কি ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পরিপূরক হলেও তারা একই অর্থ বহন করে না, বিবৃতিটি ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনীতির ধারণা তা ব্যাখ্যা করো। বা বলতে পারে যে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এবং উভয়ের সম্পর্ক কিভাবে রাষ্ট্রীয় কাঠামোতে কাজ করে। নেক্সট 5 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে, আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। স্বাধীনতাকে কি আইনের উপর অগ্রাধিকার দেয়া যায়, উত্তর সম্পর্কে যুক্তি দাও। বা বলতে পারে যে স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো এবং বলতে পারে যে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। বা বলতে পারে যে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি, স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে আইন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এবং 6 নম্বর প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কি বলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমিত্ব ব্যাখ্যায় বহুত্ব তথ্যের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা, বিশাল ইম্পর্টেন্ট অ্যান্ড এটা আসার চান্স 99%। 2 অক্টোবর পরীক্ষাতে আসছে, বাট এটা বিভিন্নভাবে ঘুরে আসবে। সেটা হচ্ছে কি রাষ্ট্র সার্বভৌমত্ব একটি বিবর্তনমূলক ধারণা। বা বলতে পারে যে সার্বভৌমত্বের চূড়ান্ত আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। বা বলতে পারে যে সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো একমাত্র বৈশিষ্ট্য নয়, বিবৃতির আলোকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। বা বলতে পারে যে সার্বভৌমত্বের ধারণা ক্রমশ বিবৃত হয়েছে, বিবৃতি ব্যাখ্যা করো। বা বলতে পারে যে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ব তত্ত্ব পর্যালোচনা করো। বা বলতে পারে যে তুমি কি মনে করো যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের তথ্য বর্তমানকালে একটি সংকট প্রত্যক্ষ করেছে, তোমার উত্তর সম্পর্কে যুক্তি দাও। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন শ্রেণীবিভাগ বা রূপ সমালোচনা করো। বা বলতে পারে নেক্সট 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সামর্থ্য সম্পর্কে একত্ববাদের বিরুদ্ধে বহুত্ব তত্ত্ব আলোচনা করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা ধারণা উদ্ভব ও বিকাশ বা ক্রমবিকাশ বা বিবর্তন আলোচনা করো। বা বলতে পারে কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে সার্বভৌমিকতার একত্ববাদ তত্ত্বের বিরুদ্ধে সমালোচনা হিসেবে বহুত্ববাদ। বা বলতে পারে যে বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা কি সংকটের মুখে, যুক্তি দাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আইনের ধারণা ব্যাখ্যা করো, আইন ও ন্যায় নীতির সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি 12 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে আইন, স্বাধীনতা ও সাম্য কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, মানে তিনটের মধ্যে সম্পর্ক, আইন, স্বাধীনতা এবং সাম্য। নেক্সট 13 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রধান রক্ষাকবচগুলি বর্ণনা করো, স্বাধীনতার প্রকারভেদগুলি রূপসহ লেখো। নেক্সট 14 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, রাষ্ট্র ধারণার বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো 14টা প্রশ্ন দিয়েছি আমি, এবং 5 মার্কসের জন্য কটা প্রশ্ন দিয়েছি, আই থিঙ্ক 12টার মতো প্রশ্ন দিয়েছে। তো 14 আর 12 কত, মানে 16 আর এদিকে 26, টোটাল 26টার মতো প্রশ্ন করে নিলে তোমার কমপ্লিট হচ্ছে কি যে এটা তোমার 5 মার্কসও পেয়ে যাবে, এবং হচ্ছে কি যে তোমার 15 মার্কসের দুটো প্রশ্নও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। এবার মডিউল 2 থেকে দেখে নাও, মডিউল 2 থেকেও তোমাদের 3টে 15 মার্কসের প্রশ্ন হবে, জেনারেলের কথা বলছি। ঠিক আছে, যেগুলো দুটো করতে হবে। সো 5 মার্কসের জন্য এখান থেকে না করলেও চলবে, তো আমি তোমাদের দিয়েছি কিছু 5 মার্কসের প্রশ্ন মডিউল 2 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে কি রলসের ন্যায় তত্ত্বের আলোচনা করো, বা বলতে পারে অর্থনৈতিক ন্যায় বিচার। নেক্সট হচ্ছে কি রলসের ন্যায় তত্ত্বের প্রধান নীতি তাৎপর্য লেখো। নেক্সট বলতে পারে অধিকারের ধারণা লেখো, বা বলতে পারে যে স্বাধীনতার স্বরূপ লেখো। নেক্সট 5 নম্বর হচ্ছে গণতন্ত্রের কেন্দ্রিকতা বা উন্নয়নমূলক গণতন্ত্র বা সংরক্ষণ গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র বা অংশগ্রহণকারী গণতন্ত্র কি। নেক্সট আদি অবস্থা সম্পর্কে রলস। নেক্সট হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক বা সদাত্মক বা ননতথ্যক স্বাধীনতার পার্থক্য। নেক্সট 8 নম্বর রাজনীতির ক্ষমতা গুরুত্ব, রাজনীতি কি, রাজনীতির হলো মতবিরোধ বা দ্বন্দ্ব সংঘাত বা রাজনীতির প্রকৃতি। নেক্সট 9 নম্বর গণতন্ত্রের ধারণার মূল সূত্র কি। নেক্সট বলতে পারে যে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। নেক্সট অধিকার ও আইনের মধ্যে সম্পর্ক। নেক্সট গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি কি এবং ত্রুটিগুলো আলোচনা করো। সো মোটামুটি এগুলো 5 মার্কস, অ্যান্ড আমি যে কোশ্চেন্সগুলো রেখেছি এর বাইরে কোনো কোশ্চেন্স আসবে না। তোমরা যদি সবগুলো করে নিতে পারো তাহলে সব কটা কোশ্চেন্স কমন পাবে। ধরো তোমাদের 15 মার্কসের মডিউল 1 থেকে 3টে প্রশ্ন আসবে, মডিউল 2 থেকে 3টে প্রশ্ন আসবে, এবং 5 মার্কসের 5টা প্রশ্ন আসবে। টোটাল কটা প্রশ্ন দেখছি, 3 3 6টা, আর হচ্ছে কিছু 5টা, 6 5 11টা প্রশ্ন আসবে। সো 11টা প্রশ্ন 11টায় কমন পেয়ে যাবে, যে কটা প্রশ্ন দিয়েছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। নেক্সট এবার 15 মার্কসের প্রশ্ন বা 10 বা 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অধিকার কি, অধিকারের শ্রেণীবিভাগগুলি লেখো, স্বাভাবিক অধিকারের তথ্যটি আলোচনা করো। এটা 5 মার্কসও কিন্তু দিয়েছি। সো 15 মার্কস বা 10 মার্কস বা 20 মার্কসের করে নিলে তোমাকে 5 মার্কস সেপারেটলি না করলেও চলবে। বা প্রশ্ন অনেকভাবে ঘুরে আসে, একটু করে দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে কি অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুপিঠ
বিরোধী ব্যাখ্যা করো, বা রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব, বা বলতে পারে যে স্বাধীনতা ও ন্যায় বিচার সম্পর্ক কি, স্বাধীনতার সীমানা কিভাবে ন্যায় বিচারের প্রক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। নেক্সট হচ্ছে কি অধিকারের সংজ্ঞা দাও, কিভাবে অধিকারের সঙ্গে আইন সম্পর্ক, মানে অধিকার এবং আইনের মধ্যে সম্পর্ক যেটা। নেক্সট হচ্ছে কি অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত বা রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি, বিরোধী ব্যাখ্যা করো, প্রতিরোধের অধিকার বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে কি তোমার ন্যায় তথ্য সম্পর্কে রলসের অবদান লেখো, বা বলতে পারে যে ন্যায় বিচার সম্বন্ধে এই তত্ত্বায়নে জন রলস চিহ্নিত প্রধান দুটি নীতি সমালোচনা করো, বা বলতে পারে যে রলসের তত্ত্বের ভিত্তি হলো সুবিচার, ন্যায় ও সুবিচার সম্পর্ক বিরোধী ব্যাখ্যা করো, বা বলতে পারে যে রলসের ন্যায় বিচার তথ্যে লক্ষ্য একটি সুসংহত সমাজ গঠন, বিরোধী ব্যাখ্যা করো, বা বলতে পারে যে ন্যায় তথ্য সম্পর্কে জন রলসের তথ্যটি বিশ্লেষণ করো। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতার সংজ্ঞা ও রহকাগজগুলো আলোচনা করো, অনেকভাবে ঘুরে আসে দেখে নিও। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি ডেভিড হিলের অনুসরণে সনাতনী গণতন্ত্র এবং অংশগ্রহণকারী গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো, বা বলতে পারে যুবযুক্ত উদাহরণ সহ গণতন্ত্রের তথ্য সম্পর্কে ডেভিড হিলের শ্রেণীবিভাজন সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে ডেভিড হিলের কর্তৃক গণতন্ত্রের শ্রেণীবিভাজন বিশ্লেষণ করো, বা বলতে পারে যে ডেভিড হিলের আলোচনায় অংশগ্রহণকারী গণতন্ত্রের ধারণা, বা বলতে পারে যে ডেভিড হিলের গণতন্ত্রের মডেল আলোচনা করো। ঠিক আছে, নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো যে কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী, উত্তর সম্পর্কে যুক্তি দাও, বা বলতে পারে যে কর্তৃত্ববাদের রাজনৈতিক ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাজন আলোচনা করো, বা বলতে পারে কর্তৃত্ববাদ ধারণাটা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমার নাগরিকত্বের সার্বজনীন দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কি সমালোচনা আছে, বা বলতে পারে যে নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইন ধারণা, বা বলতে পারে যে নাগরিকতার ধারণা বহুপ্রেক্ষিত বিশিষ্ট, বা বলতে পারে যে নাগরিকতা একাধারে রাজনৈতিক, আইনি ও রাজনৈতিক ধারণা। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে রাজনৈতিক তথ্যে প্রতিরোধের অধিকার গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট বলতে পারে যে রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে অমার্ক্সীয় তাত্ত্বিক বক্তব্যগুলির উপর একটি সংক্ষিপ্ত একটি নীতিদীর্ঘ নিবন্ধ আলোচনা করো। সো এই ছিল টোটাল ওভারঅল সাজেশনস তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স জেনারেল এমডিসি মাইনর -3 সবারই। এবং এই কোশ্চেন্সগুলো যদি নোটস পারচেস করতে চাও তোমরা, বা নোটস কিনতে চাও, তাহলে একটু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অ্যান্ড ইংলিশ প্লাস বাংলা ভার্সন দুটো ভার্সনে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।